ব্রিফকেস বন্ধ করে আয়নার কাছে গিয়ে দাঁড়ালাম। শরীর ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম শটগানটা দৃষ্টিগতভাবে উঁচু হয়ে থেকে বিজ্ঞাপন দিচ্ছে কিনা। এই শটগানের বিজ্ঞাপনের দরকার নেই, একবার ফায়ার করলে শতকরা 200 ভাগ কাজ দেয়। ঘর ছেড়ে যখন বেরোলাম তখন আমি দুনিয়া ছাড়ার জন্য তৈরি, কিন্তু তার আগে 203 নম্বর ঘরের রহস্য আমি ভেদ করতে চাই, সেই সঙ্গে লালুর মৃত্যুর রহস্য। করিডোরে ওয়াল টু ওয়াল কার্পেট, সুতরাং পায়ের শব্দের কোনো ব্যাপার নেই। আর লোকজন কাউকে চোখে পড়ল না। একবার শুধু একজন বেয়ারাকে দেখলাম, হাতে ট্রের ওপরে বোতল ও গ্লাস। আমি বেয়ারাকে পাশ কাটিয়ে গেলাম এবং 203 নম্বর দরজাটা পেরিয়ে গেলাম। যখন দেখলাম পথ পরিষ্কার তখন 203-এর সামনে এসে নক করলাম ব্যস্তভাবে। কিছুক্ষণ কোনো উত্তর নেই। তখন আমি কলিং বেলের বোতাম টিপলাম, তারপর আবার নক করলাম। এবার কেউ হঠাৎ গলায় প্রশ্ন করল, কে? ভাবার সময় নেই, অতএব যা মুখে এলো বলে দিলাম। দরজা খুলুন মিস্টার ব্যানার্জি, আমি রিভার ভিউর ম্যানেজার। তারাওয়ালা হোটেলের ম্যানেজাররা নিশ্চয়ই পেয়ারাদের মতো বোর্ডারদের দরজায় দরজায় ঘুরে বেড়ায় না, কিন্তু তা সত্ত্বেও কাজ হলো। দরজা সামান্য ফাঁক হলো, একটা হয়ার্ত চোখ দেখা গেল সেই ফাঁকে, চুনি ব্যানার্জির চোখ। আমি দরজায় সপাটে এক লাথি মারলাম, আর একই সঙ্গে পকেট থেকে সাইলেন্সার লাগানো স্মিথ অ্যান্ড ওয়াটসনটা বের করে ভাগিয়ে ধরলাম। তারপর ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিলাম, ছিটকে নিয়েও এঁটে দিলাম। মেঝেতে পড়ে যাওয়া চুনি তখনও পুরোপুরি সামলে উঠতে পারেনি। রিমলেস চশমা চোখ থেকে সরে গিয়ে কাত হয়ে নাকের কাছে আটকে রয়েছে। ব্রেক ব্রাশ চুলের পরিপাটি ভাব নষ্ট হয়ে গেছে, শুধু ডান টানের তিলটা রয়েছে জায়গা মতোই, নড়ে যায়নি। নলকাটা শটগানটার জন্য পিঠের কাছটায় খচখচ করছিল, কিন্তু সেটা প্রজ্ঞাপ না করে আমি দুপা ফাঁক করে দাঁড়িয়ে রইলাম। দুহাতে স্মিথ অ্যান্ড ওয়াটসনের বাট চেপে ধরেছি। সাইলেন্সারের নল সরাসরি চুনির কপাল দেখছে। শক্ত গলায় চুনিকে বললাম, উঠে দাঁড়ান। চশমা ঠিক করে সাইলেন্সারের নলের দিকে স্থির নজর রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ালো চুনিলাল। তারপর অপমানে আহত গলায় বলল, হাত দুটোও কি মাথার উপরে তুলতে হবে? আমি হাসলাম, ও কোনো দরকার নেই, হাত তুলুন আর নাই তুলুন, আমার টিপ ফসকাবে না। চুনিলাল মাথার চুল ঠিক করলো, শার্ট প্যান্ট ঝাড়লো, তারপর খানিকটা শান্ত গলায় বলল, কবে থেকে হোটেল রিভার ভিউর ম্যানেজার হয়েছেন? আপনার ঘরের দরজায় নক করার 2 সেকেন্ড আগে থেকে। ও হাত নাড়ালো। চুনি বলল, নিন, আর দেরি করছেন কেন? কাজ শেষ করুন। কাজ? কি কাজ? একটু অবাক লাগলো আমার। চুনির কাছে গিয়ে শরীরে হাতড়ে দেখলাম ও নিরস্ত্র। তখন রিভলভার পকেটে রাখলাম। ওকে জিজ্ঞেস করলাম, ঘরে আর কে আছে? চুনির নজর কেঁপে গেল এক তিল, কিন্তু আমি সেটা লক্ষ্য করলাম। সুতরাং ওকে পাশ কাটিয়ে এগিয়ে গেলাম ভেতরের ঘরের দিকে। ভেতরের ঘর বললাম বটে, কিন্তু ঘর আসলে একটাই, একটা ভারী পর্দা সেটাকে বসবার ঘর ও শোবার ঘরে ভাগ করেছে। সবুজ পর্দাটা খানিকখানি টানা ছিল, কিন্তু পর্দার টান দিকে দরজার মতো সামান্য ফাঁক রয়েছে। আমি সেই ফাঁক দিয়ে ভেতরের ঘরে যাইনি। চুনিলালের কেঁপে যাওয়া নজর আমাকে সাবধান করে দিয়েছে এক লহমা আগেই। অতএব এক ঝটকায় মেঝে পর্যন্ত লেপটে থাকা পর্দার পা দিকে কোণ দিয়ে ঢুকে পড়েছি ভেতরের ঘরে, চুনির শোবার ঘরে। চায়ের দোকানের সেই শিক্ষানবিশ ছোকরা মাস্তানের কথা মনে পড়ল। চুনিদা বহুত খতরনাক লোক, কথাটা যে একবার মিথ্যে নয় সেটা এখন বোঝা গেল। কারণ শোবার ঘরে একটা লোক উপর হয়ে শুয়ে রয়েছে। না, বিছানায় নয়, খাটের নিচে, ঘরের মেঝেতে। তবে মেঝেতে কার্পেট থাকার জন্য শুয়ে থাকতে বোধহয় তেমন কষ্ট হচ্ছে না। লোকটা পর্দার শেষ প্রান্তে দরজার দিকে সজাগ চোখে তাকিয়ে বাঘের বাচ্চার মতো ওত পেতেছিল, বোধহয় আমারই জন্য। ওর হাতে অস্ত্রশস্ত্র কি আছে ভালো দেখার মতো সময় এবং মনের অবস্থা আমার ছিল না। তাছাড়া শটগানটা অনেকক্ষণ ধরে পিঠের কাছে খচখচ করছিল, তাই পর্দা তুলে ঢোকার সময়েই ওটা হাতে বের করে নিয়েছি
এবং ওই হুমড়ি খাওয়া অবস্থাতেই ওর মাথার দিকে তাক করে ট্রিগারে আঙুল শক্ত করে ফেলেছি। আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে বাঘের বাচ্চা আমার দিকে তাকিয়েছিল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। শটগানের নিশানা নির্ভুল, লক্ষ্যে স্থির। লোকটা নিশ্চয়ই পেশাদার পুরনো পাপী, কারণ নলকাটা শটগান দেখেই চিনতে পারলো। বুঝতে পারলো যদি আমি ওর কপাল তাক করে ফায়ার করি তাহলে মুন্ডুটা খুঁজে পাওয়ার জন্য খবরের কাগজে হারানো প্রাপ্তির নিরুদ্দেশ কলমে বিজ্ঞাপন দিতে হবে। সুতরাং নিমিষের মধ্যে ওত পেতে থাকা বাঘের বাচ্চাটা শুয়োরের বাচ্চা হয়ে গেল। মুখ ফ্যাকাশে, চোখে ভয়। আমি নোংরা গলায় বললাম, হাত দুটো সামনে বাড়িয়ে মাথা নিচু কর। লোকটা দণ্ডি কাটার মতো সামনে দু হাত বাড়িয়ে মুখ নিচু করে শুয়ে পড়ল। চুনি ব্যানার্জি ইতস্তত পায়ে ঘরে এসে ঢুকলো। আমি ওকে বললাম, আপনার বডিগার্ডকে খাটের তলা থেকে টেনে বের করুন। খাটের তলায় উঁকি মেরে দেখলাম, না, ওই একজনই, আর কেউ নেই। চুনিলাল ওর চেলাকে টেনে বের করলো খাটের তলা থেকে। লোকটার গায়ে আটুসুটো গেঞ্জি, তার উপরে লেখা লাভ, পাশে হৃদয়ের ছবি, আর ওর পায়ে ডেনিমের প্যান্ট। প্যান্টের পকেট উঁচু হয়ে রয়েছে। চুনিলাল বারবার আমাকে দেখছিল এবং অর্থপূর্ণ চোখে তাকাচ্ছিল ওর চেলার দিকে। চেলা এপাশ ওপাশ খাড় নাড়ল। অর্থাৎ না, আমার মনে হয় চুনিলাল আমার হাতের নলকাটা শটগানের গুরুত্ব বোঝেনি, চেলা বুঝেছে, তাই গুরুকে বোঝাতে চাইছে। আমি চেলাকে বললাম, জামা প্যান্ট খোল জলদি। দুজোড়া চোখ অবাক হয়ে গেল, কিন্তু কথা শুনলো চেলা। আমার দিকে সাবধানী চোখ রেখে গেঞ্জি প্যান্ট খুলে ফেললো। লোকটার পাকানো পেটানো চেহারা, মাথার চুল কদম ছাট, এখন ওকে ভিআইপি জাঙ্গিয়ার বিজ্ঞাপনের মতো লাগছে। চুনিলাল ব্যানার্জি বোধ হয় ধীরে ধীরে সামনে উঠছিল। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো আমাকে, আপনি কে, কি চান এখানে? আমি কয়েক সেকেন্ড ভাবলাম, তারপর বললাম, শুনলে খারাপ লাগবে, কিন্তু আমার কোনো উপায় নেই। আমি হীরাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। একটু থেমে আবার বললাম, তাছাড়া এই ঘর থেকে আজ সকালে গুলি চলেছে, একটা লোকের পিঠে গুলি লেগেছে। লোকটা উন্ডেন্ড অবস্থায় লাল রঙের মারুতি ভ্যানে চড়ে রিভারভিউ ছেড়ে বেরিয়ে পড়ে, তারপর রাস্তায় মারা যায়। কথাটা বলতে বলতে আমি চুনের চেলা উলঙ্গনাথকে পাশ কাটিয়ে জানালার কাছে এগিয়ে গেছি। উকি মারে দেখছি নিচে কার পার্কের দিকে। হ্যাঁ, ঠিকই বলেছে শিবনাথ, এই জানালা দিয়ে গুলি চালানোটা নেহাত অসম্ভব নয়। বোধহয় 2-3 সেকেন্ড অমনোযোগী হয়েছিলাম এবং সেই অন্যমনস্কতার সুযোগে উলঙ্গনাথর আমার শটগান লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েছি। ওকে আমি গুলি করতেই পারতাম, কিন্তু শটগানের নয়েজ পলিউশন হয়। 10টা লোক ছুটে আসতে পারে এই ঘরে, তারপর সন্দেহ নেই আমার কাজ পণ্ড হবে। উলঙ্গনাথকে দেখে যতই মাথামোটা মনে হোক, ও বোধহয় মনে মনে ঠিক এই হিসেবটাই কষেছিল। শটগানটা আমার হাত থেকে ছিটকে পড়ে গেল বিছানায়, আর একই সঙ্গে আমি উলঙ্গনাথকে শরীরের একমাত্র পোশাক ঢাকা অঙ্গ লক্ষ্য করে তীব্র লাথি চালিয়ে দিয়েছি। লাথি যে জোরেই লেগেছে সেটা যন্ত্রণার শব্দ শুনে এবং আমার ডান পায়ের ব্যথা অনুভব করে বোঝা গেল। কিন্তু লোকটা একেবারে অকেজো হয়ে পড়ে যায়নি, শুধু সামান্য কাবু হয়ে সামনে হাত চেপে ঝুঁকে পড়েছিল। আমি আর অপেক্ষা করিনি, পকেট থেকে মিনি ডাম্বেল বের করে শক্ত মুঠোয় ধরেছি এবং পরক্ষণে বাতাসে এক সুদীর্ঘ বৃত্তচাপ রচনা করে ইস্পাতের বল মারাত্মকভাবে আঘাত করল উলঙ্গনাথের শক্ত বুকে। হাড় ভাঙার শব্দ হলো বোধ হয়। উলঙ্গনাথ হাঁটু গেড়ে বসে পড়ল কার্পেটের ওপর। আমি ডাম্বেল ফেলে দিলাম হাত থেকে। খালি হাতের লড়াইয়ের বিখ্যাত বই কিলার গেটকিরের 50 পৃষ্ঠার নির্দেশ অনুযায়ী দু হাতে প্রচণ্ড চাপড় মারলাম উলঙ্গনাথের দোকানের ওপর। বেশ জোরে শব্দ হলো, জানি এই শব্দ উলঙ্গনাথের কানে 5 পড়ার মতো শব্দের মতো শুনিয়েছে এবং দোকানের পর্দা নিশ্চয়ই সেটে গেছে। উলঙ্গনাথের চোখ উল্টে গেল, ও চিত হয়ে পড়ে গেল কার্পেটের ওপর। ওর তামাটে বুকের মাঝখানে একটা জায়গা কালচে নীল হয়ে ফুলে উঠেছে। চুনি ব্যানার্জি হয়তো চোখে নিথর হয়ে পড়ে থাকা উলঙ্গনাথকে দেখছিল
আমি ডাম্বেলটা কুড়িয়ে নিয়ে পকেটে রাখলাম। শটগানটা বিছানা থেকে তুলে নিয়ে এগিয়ে গেলাম চুনির কাছে। উলঙ্গনাথকে দেখিয়ে বললাম, এটাকে কোত্থেকে জোগাড় করেছেন? যদি গ্যারান্টি পিরিয়ডের মধ্যে থাকে তাহলে সেখানে জমা দিয়ে রিপেয়ার করিয়ে নেবেন। আমার কথা চুনির মাথায় কতটা ঢুকলো কে জানে। ও বড় বড় চোখে ফেল ফেল করে আমাকে দেখছিল। বোধহয় ভাবছিল একটু আগের দেখা ঘটনাগুলো স্বপ্ন না সত্যি। আমি আর দেরি করলাম না, চুনির কলার চেপে ধরে শটগানটা ওর মুখের কাছে নিয়ে এলাম। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলাম, কে গুলি চালিয়েছে ঘর থেকে? চুনি ব্যানার্জি হাঁপাতে লাগলো, ওর গলা বন্ধ হয়ে এলো। কোনো রকমে বলল, সুরিন্দার গুলি করেছে। কে সুরিন্দার? মেঝেতে পড়ে থাকা উলঙ্গনাথকে দেখালো চুনিলাল। ও গুলি করেছে। আমি জিজ্ঞেস করলাম, মেশিনটা কোথায়? ওর প্যান্টের পকেটে আছে। এই মেঝেতে পড়ে থাকা প্যান্টটার দিকে তাকালাম। ওর পকেটে বড় ছোট একটা রিভলভার থাকা সম্ভব। ওই রিভলভার দিয়ে 3 তলা থেকে লক্ষ্য হেড করা অসম্ভব। তাছাড়া রিভলভার থেকে ছোড়া গুলি কখনো ওই দূরত্বে লালুর দেহ এফের ওফের করতে পারত না। আমি সুনীলালকে দেখলাম এক পলক। ওর ঠোঁট ছটফট করছে, ঠোঁট কাঁপছে। কিছু একটা বলতে চায় কিন্তু বলতে পারছে না। চিন্তা করে দেখলাম, নলকাটা শটগানটা যদি ওর মুখের ভেতরে গুঁজে দিয়ে ফায়ার করি তাহলে শব্দ তেমন জোরে শোনা যাবে না। সে কথাই বললাম চুনিকে। ও কি একটা বলতে গিয়ে ঠোঁট ফাঁক করলো। সঙ্গে সঙ্গে শটগানটা আমি ওর দাঁতের ফাঁকে গুঁজে দিলাম। একটা গো গো শব্দ বেরিয়ে এলো চুনির মুখ থেকে। চোখ আবার মাপে বড় হয়ে গেল। আমি আস্তে আস্তে বললাম, শব্দ কম হবে বটে, তবে এই ঘরের দামি কার্পেটটা একেবারে নষ্ট হয়ে যাবে। কারণ গুলিটা যখন আপনার মাথার পেছন দিয়ে বেরোবে তখন মাথার ঘিলু টিলু রক্ত হাড়ের কুচি সবই ছিটকে বেরোবে তার সঙ্গে। কিন্তু কি করব, উপায় নেই। তারপর হাসি থামিয়ে ধমকের সুরে বললাম, শিগগির বলুন মেশিনটা কোথায়? রিভলভার দিয়ে মেশিনটা কোথায়? রিভলভার দিয়ে সুরিন্দারও কাজ করেনি। আমি কথা বলতে বলতে চুনিলালের ফর্দা গালে হাত বুলিয়ে দিয়েছিলাম। তখন টের পেয়েছি ওর গালের পেশি কাঁপছে। সেটা স্বাভাবিক। মোটেই অবাক হয়নি, কিন্তু অবাক হলাম ওর তিলটা লেপটে গালে মাখামাখি হয়ে গেছে দেখে। নকল তিল। আমি স্থির চোখে চুনিলাল ব্যানার্জিকে দেখতে লাগলাম। এখন বুঝতে পারছি চায়ের দোকানে সেই উর্তি রংবাজ নেহাত মিথ্যে বলেনি। চুনি ব্যানার্জি সত্যি বহুত খতরনাক লোক। আমি শটগানটা টেনে বের করে নিলাম ওর মুখ থেকে। টানের হেঁচকে একটা দাঁত পড়ে গেল মেঝেতে, কিছুটা রক্তও বেরোলো। আমি আবার জিজ্ঞেস করলাম, মেশিনটা কোথায়? আগে মেশিন পরে তিল। নকল চুনি আঙুল তুলে বিছানাটা দেখালো। আমি সুরিনিন্দারের বুকের ওপরে পা দিয়ে ওর দেহ ডিঙিয়ে গেলাম। তারপর এক টানে উল্টে দিলাম বিছানার তোষক। সঙ্গে সঙ্গে দেখতে পেলাম মেশিনটা 303 উইনচেস্টার টেলিস্কোপ লাগানো। রাজনৈতিক ব্যক্তিত্বদের খতম করার জন্য এই ধরনের দূরপাল্লার মেশিন ব্যবহার করা হয়। মেশিনটা বাঁ হাতে তুলে নিলাম। ফিরে গেলাম নকল তিলের কাছে। সুরিন্দারকে লাথি ঘষানোর পর থেকে ডান পাটা একটু টনটন করছে। নকল চুনি এখন হয়ে কাঁপছে। কাঁপারই কথা। আমার ডান হাতে শটগান, বাঁ হাতে 303, পকেটে সাইলেন্সার লাগানো স্মিথ অ্যান্ড ওয়েটসন, আর সেই মারাত্মক ডাম্বেল। এসব দেখে এবং জেনে ভয় পাওয়ারই কথা। তাছাড়া সামনেই পড়ে রয়েছে সুরিন্দারের ড্যামেজড বডি। তোর নাম কি? আমার প্রশ্ন করার ভঙ্গি লোকটাকে জানিয়ে দিল এ প্রশ্ন দ্বিতীয়বার আমি করব না। ও চটপট বলল, রমেন হালদার। আমি ঠান্ডা গলায় বললাম, আমার হাতে সময় বেশি নেই, গোটা গল্পটা তাড়াতাড়ি বল। কথা শেষ করার সময় শটগানটা খানিকটা উপরে তুললাম। রমেন আত্মরক্ষার ভঙ্গিতে হাত তুলে আটকে উঠল। বলছি, সব বলছি। মুখটা ধুয়ে আসি। বাথরুমে গিয়ে মুখ ধুয়ে এলো রমেন। তারপর একরকম টলতে টলতে বিছানার উপরে গিয়ে বসে পড়ল। চোখ থেকে চশমাটা খুলে ছুঁড়ে দিল একপাশে। মাথার চুলে দুবার হাত চালিয়ে বলল, আপনি কে জানি না, তো মনে হচ্ছে ছদিন আপনার সঙ্গে এঁটে উঠবে না।
আমি সুদিনার কথা মতোই মেকআপ নিয়ে কাল থেকে এই ঘরে এসে উঠেছি। আর সরিন্দার বলে এই লোকটা সবসময় আমার সঙ্গে রয়েছে। সুনিদা বলছিল আমার উপরে অ্যাটাক হতে পারে, কিন্তু কি করব, 10,000 টাকা দিয়েছে আমাকে। মাথা জাগালো রমেন, তারপর বলল, বিশ্বাস করুন কাল থেকেই ভয় ভয়ে আছি। মারুতি গাড়ির লোকটাকে সরিন্দার খতম করলো কেন? বলছি একটু দম নিল রমেন। আজ সকালে আমরা ব্রেকফাস্ট খেতে ব্লু গার্ডেনে গিয়েছিলাম। সুনিতা বলেছিল মাঝে মাঝে ঘরের বাইরে বেরোতে, লোকজনকে দেখা দিতে, যাতে সবাই আমাকে আসল চুনিলাল ব্যানার্জি ভাবে। তো ব্রেকফাস্ট সেরে চলে আসছি। তখন কটা হবে বলো, জোর 9:30 কি 10টা। হঠাৎই মাইকেল ডিসুজা নামে দাড়িওয়ালা একটা লোক সরিন্দারকে ডেকে নিয়ে কি যেন বলল। তখন সরিন্দার আমাকে এসে বলল, একটা লেজুল লেগেছে, এটাকে খতম করতে হবে। সরিন্দারকে আমি চিনি না, আগে কখনো দেখিনি। তো আমি ঘরে ফিরে এলাম, কিন্তু সরিন্দারকে এইসব খোঁজ করতে চলে গেল। অনেকক্ষণ পরে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, রমেনবাবু কেস খারাপ। এই ভিউটা আপনার মেকআপের ব্যাপারটা কী করে যেন জানতে পেরে গেছে। ও এখন ফিরে গিয়ে মিত্তির সাহেবকে খবর দিলেই মুসিবত। আবার দম নিতে থামল রমেন। ওর হয়ার তো চোখ মুখ বিশ্রী দেখাচ্ছে। এসব ছাপোষা লুডো খেলা লোককে কেন যে এই খুন খুন খেলার মধ্যে টেনে আনা কে জানে। হালদার আবার বলতে শুরু করলো, ব্যাস তারপর থেকে এই জানালার রাইফেল তাক করে বসে রইল সরিন্দার। অনেকক্ষণ পর 4বার ফায়ার করলো শুনলাম। আমার তখন মাথা ঝিমঝিম করছিল। সরিন্দার হাসি মুখে আমার কাছে এসে বলল, পাখির গায়ে লোক গুলি লেগেছে, কিন্তু কি করেছে শালা ওই হালতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল কে জানে। চুনিবাবুকে খুশখড়িটা জানিয়ে দিন। রমেন হালদার এখন রীতিমতো কাঁপছে। মানুষ খুন করাটা কোনোদিনই ওর সিলেবাসের মধ্যে ছিল না। আমি প্রশ্ন করলাম চুনি ব্যানার্জিকে, কি করে খবর দেন আপনি? টেলিফোনে? কোথায় ফোন করেন? আমার ঘরের উল্টো দিকের 218 নম্বর ঘরে। চুনিদা ওই ঘরের আছে কাল থেকে। ভাঙানাতের জায়গাটায় জিপ বলিয়ে নিল রমেন। আমার হাসি পেয়ে গেল। কি চমৎকার ব্যবস্থা। শরদিন্দু মিত্র বোধ হয় এরকম হিসেবের কথা ভাবেনি, কিন্তু এখন আমার সত্যিকারের চুনিলাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়া দরকার। রিসেপশনের খবর অনুযায়ী 218 নম্বর ঘরেই রয়েছে হীরা, আর তার সঙ্গে হীরার মাসুক চুনি। আমার গলা খুসখুস করছিল, একটু ভেজাতে পারলে ভালো হতো। সে কথাই বললাম রমেনকে। ও মাথা নাড়ল। ঘরে স্টক নেই। 303টা এতক্ষণ ধরে ঝুলিয়ে রেখে বা হাতটা টনটন করছিল। ওটা রেখে দিলাম তোষকের নিচে। বিছানাটা আবার ঠিকঠাক করে দিলাম। রমেনকে বললাম সবুজ পর্দাটা ঠেলে একপাশে সরিয়ে দিতে। ও চটপট কথা শুনল। এরকম প্রভুভক্ত লাখে একটা পাওয়া যায়। চুনি ব্যানার্জিকে ফোন করে এ ঘরে ডেকে নিয়ে এলে কেমন হয়, এবং স্বাভাবিকভাবেই ফোনটা করতে পারে রমেন হালদার। অতএব রমেনকে বললাম ফোন করতে। ঘরের উত্তর দিকের দেওয়াল ঘেঁষে টেলিফোন রমেন রিসিভার তুলে ডায়াল খুলল। ইন্টারকম লাইনের ব্যবস্থা, সুতরাং 3টে সংখ্যা খুললেই কাজ হয়। আমি টেলিফোনের কাছে এগিয়ে যেতে চাইলাম, কারণ সম্ভব হলে দু প্রান্তের কথাই আমি শুনতে চাই। কিন্তু আমার অগ্রগতিতে বাধা দিল সরিন্দার। ওর পড়ে থাকা নিতর দেহটাকে এতক্ষণ কোনো আমল দেইনি আমি। না দিয়ে যে ভুল করেছি সেটা এখন বুঝলাম। সরিন্দার পেশাদার, হয়তো ও চোখ খুলেছে কয়েক মিনিট আগে, এবং বেশ খটিয়ে আমাকে এবং আমার হাতে ধরা অস্ত্রশস্ত্রকে লক্ষ্য করছে। তাই প্রথম হেঁচকাটা মারল আমার টান পা ধরে, আর প্রায় একই সঙ্গে আমার হাতে শটগান ধরে টান মারল। সরিন্দার জানে না আমিও পেশাদার। ও যে পাঠশালায় পড়েছে, সেখানে পড়াশোনা করলে আমি নির্ঘাত ডাবল প্রমোশন পেতাম। সুতরাং ওর হেঁচকা টানে টাল খেয়ে পরে যেতে যেতেই শটগানের ট্রিগারে আঙ্গুলে চাপ দিলাম, কারণ নয়েজ পলিউশনের চেয়ে প্রাণের দাম বেশি। গুলির শব্দ হলো, তবে আওয়াজটা যত জোরে শোনায় ভেবেছিলাম ততটা শোনালো না। সরিন্দার শটগান ধরে টান মেরেছিল, তবে ও ভাবেনি
ওই ব্যাটাল অবস্থানতে আমি ফায়ার করতে পারবো। না, গুলি সুরিন্দারের গায়ে লাগেনি। গুলি গিয়ে বিঁধেছে কার্পেটে। তবে গুলি ছোড়ার পরক্ষণে শটগানের নল চেপে ধরেছিল সুরিন্দার, তাই ওর হাত পড়ে গেছে। ও যতটা ক্ষিপ্রভাবে আমাকে আক্রমণ করেছিল তার চেয়েও দ্রুতগতিতে ফিরিয়ে নিল ছেঁকা খাওয়া হাতটা।